আসসালামু আলাইকুম। উচ্চতর হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় কিন্তু আমরা শুরু করছিলাম। দ্বিতীয় অধ্যায়ের বোধহয় 2টা প্রশ্ন পড়ছি। আজকে দেখেন কয়টা পড়তে পারি। এর আগে প্রথম অধ্যায় আমাদের সম্পূর্ণ শেষ হয়েছে। আচ্ছা দেখেন, আমরা এখানে সুনাম এবং শেয়ার মূল্যায়ন দুইটা জিনিস আছে এখানে। একটা হলো সুনাম এবং শেয়ার। ঠিক আছে, এই অধ্যায় থেকে আমরা প্রথমে খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু পড়তেছি প্রথম দিকের ক্লাসগুলোতে। আমরা প্রথমেই পড়ছি সুনাম কাকে বলে, সুনাম মূল্যায়নের প্রয়োজনীয়তা পড়ছি, অতি মুনাফা কাকে বলে, এই দুইটা প্রশ্ন আমরা গত ক্লাসে পড়ছি। আচ্ছা, আজকে আমরা যা পড়ব, আচ্ছা আমরা এই দুইটা প্রশ্ন আজকে ইনশাল্লাহ পড়ব, 4 এবং 5। এর পরের ক্লাসে 6 নাম্বার প্রশ্নটা পড়লে আশা করি আমাদের মোটামুটি ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন পড়া হয়ে যাবে। এটা আমরা গত ক্লাসে পড়ছি, অতি মুনাফা বলতে কি বোঝায়। আচ্ছা এবার দেখেন, সুনাম মূল্যায়নের প্রভাব বিস্তারকারী উপাদান কি কি। আপনি একটা প্রতিষ্ঠানের সুনাম মূল্যায়ন করবেন, তো করার ক্ষেত্রে কোন কোন উপাদানগুলো এই প্রক্রিয়ায়, অর্থাৎ সুনাম মূল্যায়ন করার যে প্রক্রিয়াটা তাতে প্রভাব ফেলবে, আমরা সেই উপাদানগুলো পড়বো। এখানে 6টা উপাদান আছে। পরীক্ষায় এই 6টা উপাদান লিখলেই হবে। 8 মার্ক আসলেও 6টা, 5 মার্ক আসলেও 6টা। দেখেন প্রশ্নটা কি, একটা হলো সুনাম মূল্যায়নের প্রভাব বিস্তারকারী উপাদান। এর পরেই কিন্তু একটা প্রশ্ন আছে সুনাম সৃষ্টিতে সাহায্যকারী উপাদান। সুনাম সৃষ্টিতে একটা হলো কিভাবে একটা প্রতিষ্ঠান সুনাম সৃষ্টি করতে পারে, সেইটাই কি কি উপাদান সাহায্য করে, এই প্রশ্নটা হলো এইটা। আচ্ছা, আর একটা হলো আপনি সুনাম মূল্যায়ন করবেন, মনে করেন আমার সাথে ব্যবসা করবেন, আমার প্রতিষ্ঠানের সুনাম আপনি মূল্যায়ন করবেন, বা আপনার প্রতিষ্ঠান বিক্রি করবেন, আপনার প্রতিষ্ঠানের সুনামের মূল্যায়ন করবেন। সেই মূল্যায়ন করার ক্ষেত্রে কোন কোন উপাদান প্রভাব ফেলে, তাহলে দুটা প্রশ্ন কিন্তু আলাদা। আচ্ছা, আর একটা প্রশ্ন আছে, সুনাম মূল্যায়নের পদ্ধতি সমূহ বর্ণনা করো। সুনাম মূল্যায়নের বেশ কিছু পদ্ধতি আছে, মোটামুটি আমরা এখানে 5টা পদ্ধতি পড়ব। এই 5টা পদ্ধতি যখন সবগুলো বর্ণনা করতে বলবে, তখন আপনি কিন্তু এই 5টার সংক্ষিপ্ত পরিসরে বর্ণনা দিবেন। ঠিক আছে, তবে পরীক্ষায় যে কোনো 5টার যে কোনোটা বিস্তর ভাবে আসতে পারে। যেমন 7 নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন যে সুনাম মূল্যায়নের অতি মুনাফা ভিত্তিক পদ্ধতি সম্পর্কে লিখুন। যখন এটা বলবে তখন এখানে পদ্ধতি নির্ণয়ের ধাপ এবং উদাহরণ সহকারে এটা করতে হবে। আমাদের বইতে এই পদ্ধতিগুলো একটু বোধহয় ভিন্ন আঙ্গিকে বড় করে আছে, তা মোটামুটি যাই হোক, এখানে যেভাবে আছে এটা আপনারা ফলো করবেন, সংক্ষিপ্ত পরিসরে সুন্দর করে লেখা। ঠিক আছে, তো আমি আজকে প্রথম যে দুইটা প্রশ্ন পড়ব একটু লক্ষ্য করবেন। সুনাম মূল্যায়নের প্রভাব বিস্তারকারী উপাদান। আমরা প্রথমেই ভূমিকাটা পড়ি। দেখেন, সুনাম একটি প্রতিষ্ঠানের অতিরিক্ত মুনাফা অর্জনের অন্যতম প্রধান মাধ্যম। কথাটা ক্লিয়ার? সুনাম একটা প্রতিষ্ঠানের অতিরিক্ত মুনাফা অর্জনের অন্যতম মাধ্যম। সুনামের উপর নির্ভর করে প্রতিষ্ঠানের বাজার অবস্থান এবং আর্থিক ফলাফল। উপর কি নির্ভর করে? প্রতিষ্ঠানের বাজার অবস্থা এবং আর্থিক ফলাফল, অর্থাৎ বাজারে প্রতিষ্ঠান কোন অবস্থানে আছে সেইটা, এবং প্রতিষ্ঠান লাভ করবে না ক্ষতি করবে, প্রতিষ্ঠান বিক্রি হলে কত টাকায় বিক্রি হবে, খুব বেশি টাকায় বিক্রি হবে নিশ্চয়ই সুনাম ভালো থাকলে। এই যে বিষয়গুলো সেইগুলো সুনামের উপর নির্ভর করে। বিভিন্ন উপাদানে এই সুনাম নির্ধারণে প্রভাব ফেলে, যা মূল্যায়নের সময় বিবেচনায় নেওয়া আবশ্যক। ভূমিকাটা আমরা বুঝতে পারছি, আবার পরি ভূমিকাটা দেখেন। সুনাম একটি প্রতিষ্ঠানের অতিরিক্ত মুনাফা অর্জনের প্রধান মাধ্যম। সুনামের উপর নির্ভর করে প্রতিষ্ঠানের বাজার অবস্থান এবং আর্থিক ফলাফল। সুনামের উপর নির্ভর করে প্রতিষ্ঠানের বাজার ফলাফল, অবস্থান এবং আর্থিক ফলাফল। বিভিন্ন উপাদান এই সুনাম নির্ধারণে প্রভাব ফেলে। বিভিন্ন উপাদান এই সুনাম নির্ধারণে প্রভাব ফেলে, যা মূল্যায়নের সময় বিবেচনায় নেওয়া আবশ্যক। বুঝতে পারছি? এবার তাহলে আমরা সেই উপাদানগুলো কি কি পড়বো। দেখেন, প্রথম উপাদান হলো অবস্থান। প্রতিষ্ঠানটা যদি এমন একটা অবস্থানে হয় যেখানে মনে করেন অনেক মানুষজন আছে,
বা শিল্পোন্নত বা ব্যবসায়িক গুরুত্বপূর্ণ এলাকা, তাহলে তার বিক্রয় যেমন বাড়বে, তার মুনাফাও বেশি হবে, ঠিক না? তার মানে একটা প্রতিষ্ঠান ভালো অবস্থানে স্থাপিত হলে তার সুনাম এমনিতেই বাড়তে পারে, ঠিক আছে? অবস্থানের কারণেও বাড়তে পারে, আবার অবস্থানের কারণে যখন তার বিক্রয় এবং মুনাফা বেশি হবে তখন এমনিতেই বাড়বে। তাহলে আমরা 1 নম্বর পয়েন্ট লিখবো, কি লিখবো? প্রতিষ্ঠান যদি জনবহুল, শিল্পোন্নত বা ব্যবসায়িক গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত হয়, তাহলে তার বিক্রয় এবং মুনাফা বৃদ্ধি পেলে তার সুনাম বাড়বে। শেষ। 2 নম্বর হলো পণ্যের প্রকৃতি, অর্থাৎ প্রতিষ্ঠান কেমন পণ্য বিক্রি করে, কি পণ্য বিক্রি করে, পণ্যের মান কেমন, পণ্যটা কি প্রতিযোগিতা কম, বা পণ্যের চাহিদা কি ক্রমান্বয়ে বাড়তেছে, ক্রমবর্ধমান হারে বাড়ে, গ্রহণযোগ্যতা কি ভালো, এই বিষয়গুলো হচ্ছে সুনাম বৃদ্ধিতে সাহায্য করে। শুধু ভালো একটা অবস্থান হলে হবে না, কারণ ভালো অবস্থান হয়তো মানুষ হাতের নাগালে পায়, তারপরেও যদি 1 দিন 2 দিন পরে দেখে যে পণ্যের মান ভালো না, তাহলে সেই পণ্য মানুষ কিনবে না। তার মানে মোট কথা, আমাদের দ্বিতীয় প্রভাব বিস্তারী উপাদান হলো পণ্যের প্রকৃতি। যদি প্রতিষ্ঠানের পণ্য বাজারে অনন্য হয় বা কম প্রতিযোগিতামূলক হয়, তাহলে তার চাহিদা এবং গ্রহণযোগ্যতা এমনিতেই বাড়বে, ফলে সুনাম বৃদ্ধি পাবে। ঠিক আছে? তাহলে 1 2 ক্লিয়ার? 1 2। আচ্ছা, 3 নম্বর হলো সময় বা প্রতিষ্ঠানের বয়স। আমরা জানি যে প্রতিষ্ঠান অনেক পুরনো, সেই প্রতিষ্ঠানের পণ্যের প্রতি মানুষের ঝোঁক এমনিতেই বেশি থাকে, বা তার যে বয়স, এই বয়সটা তাকে সুনাম এনে দেয়। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠান বাজারে ব্যবসা করতেছে, পণ্য বিক্রি করতেছে, তার মানে নিশ্চয়ই পণ্য ভালো, এই কারণে ক্রেতারা পণ্যটা কেনে, ঠিক না? তো এই নানান যোগ বিয়োগ সমীকরণের ফলে আপনি দেখবেন যে বয়স বেশি মানেই হলো সুনাম বেশি, ঠিক না? তো এখানে আমরা লিখবো, পুরাতন প্রতিষ্ঠান সাধারণত ক্রেতার আস্থা অর্জনে সক্ষম হয় এবং নিরবিচ্ছিন্ন ব্যবসার জন্য বেশি মুনাফা অর্জন করতে থাকে। ক্লিয়ার কথা? তাহলে 3টা জিনিস পেলাম আমরা সুনাম মূল্যায়নের প্রভাব বিস্তারের উপাদান। 1 নম্বর হলো কোম্পানির অবস্থান, 2 নম্বর হলো কোম্পানির পণ্যের ধরন প্রকৃতি, 3 নম্বর হলো কোম্পানির বয়স বা প্রতিষ্ঠানের বয়স। ঠিক আছে? তাহলে 3টা জিনিস আমরা পেলাম, এই 3টা মনে থাকবে, ঠিক না? অবস্থান, পণ্যের প্রকৃতি, সময় বা প্রতিষ্ঠানের বয়স। 4 নম্বরে কি আছে দেখি আমরা। দেখেন, দক্ষ ব্যবস্থাপনা। প্রতিষ্ঠান পরিচালনার গুণগত মান, ম্যানেজমেন্ট, তাদের ব্যয় নিয়ন্ত্রণ, তাদের জনবলের সদ্ব্যবহার, অর্থাৎ যদি সার্বিক ব্যবস্থাপনাগত দিকগুলো দক্ষ হয়, তাহলে প্রতিষ্ঠান কি হবে বলেন তো? প্রতিষ্ঠান সব দিক দিয়ে ভালো করবে, তার উৎপাদিত পণ্যটাও ভালো হবে, তার পণ্যের উৎপাদনের সময় কম লাগবে, পণ্য ডেলিভারিতে দ্রুততার সাথে পণ্য ডেলিভারি দিতে পারবে, সার্ভিসিং ভালো থাকবে। সব মিলে দক্ষ ব্যবস্থাপনা মানে হলো প্রতিষ্ঠানের সুনাম এমনিতেই বাড়বে। ঠিক আছে? বাড়বেই। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে দক্ষ ব্যবস্থাপনা একটা উপাদান। কিসের উপাদান বলেন তো? সুনাম মূল্যায়ন করার ক্ষেত্রে যে প্রভাব বিস্তারকারী উপাদান আছে সেগুলো। তাহলে আমরা প্রথমে 4টা জিনিস পেলাম। একটা হলো অবস্থান, পণ্যের প্রকৃতি, বয়স বা সময়, আর একটা হলো দক্ষ ব্যবস্থাপনা। ঠিক আছে? 5 নাম্বার, পেটেন্ট ও ট্রেডমার্ক। 5 নম্বরে কি আছে? পেটেন্ট এবং ট্রেডমার্ক। পেটেন্টটা কি? এটা মনে করেন যে একটা আবিষ্কার সত্ত্ব বা একটা জিনিস আপনি তৈরি করছেন, সেই তৈরি করার যে মালিকানা বা তৈরি করার যে স্বত্বাধিকার, আপনি এটার মালিক, ঠিক আছে? সেটা হলো পেটেন্ট। অর্থাৎ একটা কবিতা যদি আপনি লেখেন, তাহলে কবিতার মালিক। এই কবিতা কিন্তু কেউ আপনাকে টাকা না দিয়ে বা আপনার অনুমতি না নিয়ে প্রকাশ করতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, তার আবার যদি আপনি একটা কোম্পানির বা একটা মনে করেন একটা প্রোডাক্ট আবিষ্কার করছেন, সেই প্রোডাক্টটার পেটেন্ট কিন্তু আপনার, আপনি পেটেন্ট স্বত্বাধিকার নিবেন, নেবার পরে এটা পৃথিবীর কোনো দেশে কোনো ব্যক্তি এটা কিন্তু আর করতে পারবে না, আপনার কাছ থেকে কিনে নিতে হবে, ঠিক না? এটা হলো পেটেন্ট। অর্থাৎ একটা পণ্য তৈরি করার পরে, আবিষ্কার করার পরে সেটার ব্যবহার করার যে একচেটিয়া বাণিজ্যিক অধিকার, সেটা হলো পেটেন্ট। ক্লিয়ার? এবার আছে ট্রেডমার্ক। ট্রেডমার্কটা কি? মনে করেন এমন কিছু চিহ্ন, এমন কিছু শব্দ, এমন কিছু নাম, এমন প্রতীক, হ্যাঁ, বা এমন রং, যেটা দেখেই আপনাকে আপনার পণ্যটা যে আলাদা, যেটা দেখেই বুঝতে পারবে যে এই পণ্যটা অমুক কোম্পানির, বা ক্রেতা সহজেই বুঝে নিতে পারবে, ঠিক আছে? সেই পরিচিতিটাই হলো ট্রেডমার্ক। অর্থাৎ ট্রেডমার্ক হলো আপনার পণ্যটাকে অন্যের পণ্য থেকে পৃথক করবে, ক্রেতার কাছে আলাদা করে তুলবে, এবং এই ট্রেডমার্কের নিবন্ধন সরকারের কাছ থেকে নিতে হয়, ঠিক আছে? যার ফলে ওই ট্রেডমার্কের পণ্যটি ব্র্যান্ডিং করা বা বিক্রি করার ক্ষেত্রে, উৎপাদন করার ক্ষেত্রে ওই প্রতিষ্ঠান কি পায়? অধিকার পায়, ঠিক আছে? তো পেটেন্ট এবং ট্রেডমার্ক যদি আমরা বুঝতে পারি, তাহলে এখানে যে কথাগুলো আছে আমরা একটু পড়ি। ভোক্তাদের কাছে একটি প্রতিষ্ঠানের স্বীকৃত ব্র্যান্ড। ব্র্যান্ডটা কি? যেটা ব্র্যান্ড অনেকটা এই ট্রেডমার্কের মতো। অর্থাৎ ব্র্যান্ড একটা লোগো, একটা কালার, একটা সাইজ, একটা ধরন, যেটার মাধ্যমে একটা পণ্য অন্য পণ্যের থেকে পৃথক হয় এবং ক্রেতা চোখ বন্ধ করে ওই ব্র্যান্ড কি বেছে নিতে পারে। এটা হলো ব্র্যান্ড। তাহলে মোটামুটি আমরা একটা প্রতিষ্ঠানের স্বীকৃত ব্র্যান্ড, পেটেন্ট এবং ট্রেডমার্ক
কি করে দেখেন তো, পণ্যের মানের প্রতীক হিসেবে বিবেচিত হয়, যা বিক্রয় বা সুনাম বাড়ায়। ক্লিয়ার? তাহলে আমরা 5 নম্বরে যে পেটেন্ট এবং ট্রেডমার্ক পেলাম, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। যদি প্রতিষ্ঠান সুনাম মূল্যায়ন করতে চায়, তাহলে প্রতিষ্ঠানের পণ্যের পেটেন্ট এবং ট্রেডমার্ক বা ব্র্যান্ডিং যে ইমেজ, সেটা কিন্তু প্রতিষ্ঠানের সুনামকে আরো বাড়ায়। ঠিক আছে? আচ্ছা, এরপরে 6 নম্বরে আছে মূলধন বা ক্যাপিটাল এফিসিয়েন্সি। এটা কি? মনে করেন কম মূলধনে বেশি মুনাফা অর্জন করার ক্ষমতা যদি কোনো প্রতিষ্ঠানের থাকে, তাহলে এটা কিন্তু একটা সুনাম। কারণ কম মূলধন ব্যবহার করে বা কম কাঁচামাল ব্যবহার করে কম খরচে কেউ যদি ভালো পণ্য উৎপাদন করতে পারে, এটা কিন্তু অনেক বড় একটা সুনামগত দিক, এবং এটা কিন্তু একটা মূলধন প্রতিষ্ঠানের। ঠিক আছে? এর ফলে কি হয়, প্রতিষ্ঠান বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান তৈরি করতে পারে, আগে পণ্য তৈরি করতে পারে, কম দামে পণ্য তৈরি করতে পারে, বেশি লাভ করতে পারে। ঠিক আছে? সব মিলাইয়া এইটা তার একটা মানে ইতিবাচক দিক। সুনাম মূল্যায়নে এটা একটা প্রভাব ফেলবে এমন একটা উপাদান। ঠিক আছে? তা মোটামুটি আবার যদি কারো মূলধন বেশি থাকে, সেটাও তার সুনাম, যে না এই প্রতিষ্ঠানের মূলধন অনেক। ঠিক আছে? কম মূলধনে বেশি উৎপাদন করার ক্ষমতাটাও একটা সুনাম, আবার মূলধন বেশি থাকলে সেটাও একটা সুনাম। তো মোটামুটি আপনি মূলধনের পয়েন্টে এই যে দুইটা কথা, দুই ধরনের কথা বললাম, এই কথাগুলো আপনি লিখবেন। পেটেন্ট এবং ট্রেডমার্কের মধ্যে লিখবেন কি বলে দিছি অলরেডি। তো মোটামুটি 6টা পয়েন্টস, আমি যদি পয়েন্টস গুলো আবার বলি, দেখেন: অবস্থান, পণ্যের প্রকৃতি, সময় বা প্রতিষ্ঠানের বয়স, অবস্থান, পণ্যের প্রকৃতি, সময় বা প্রতিষ্ঠানের বয়স, দক্ষ ব্যবস্থাপনা, পেটেন্ট, ট্রেডমার্ক এবং মূলধন। এই 6টা জিনিসই আপনি লিখবেন, 6টা পয়েন্টস আপনি লিখবেন। এই 6টা পয়েন্টস লিখলে সুনাম মূল্যায়নে প্রভাব বিস্তারকারী উপাদানগুলো হয়ে যাবে। উপসংহারটা আমরা একটু পড়ি সুন্দর করে। দেখেন, সুনাম শুধু প্রতিষ্ঠানের অতীত অর্জন নয়। আমরা যদি মনে করি যে সুনাম প্রতিষ্ঠান অতীতে যা অর্জন করছে সেইটা তাহলে ভুল হবে। শুধু সেটা না, সেটা অবশ্যই, কিন্তু শুধু সেটা না। এটা একটা চলমান সম্পদ যা মুনাফা অর্জনের শক্তি বহন করে। সুনাম একটা চলমান সম্পদ, অতীতে অর্জন করছেন সেটা না, এই সুনামের মাধ্যমে প্রতিদিন বিক্রি বাড়বে, প্রতিদিন উৎপাদন বাড়াতে হবে আপনার। সুনাম এমন একটা জিনিস, উপরোক্ত উপাদানগুলো মূল্যায়নের মাধ্যমে সুনামের যথাযথ হিসাব নিরূপণ করা সম্ভব হয়। ক্লিয়ার কথা? আচ্ছা, তো একটু আপনারা বোধহয় লেট করে ফেলছেন, যারা আমরা রেগুলার একসাথে ক্লাস করি পড়ি, তাদেরকে একটু অনুরোধ করব যে আপনারা অবশ্যই নির্দিষ্ট সময়ে আসবেন। ঠিক আছে? যদিও আমাদের আজকে কিন্তু টাইম 9টাই ছিল, আজকে বৃহস্পতিবার, ঠিক না? তো বৃহস্পতিবার 9টায় আমাদের কিন্তু উচ্চতর হিসাব বিজ্ঞান ক্লাস বা সেকেন্ড সেমিস্টারের ক্লাস, কিন্তু আপনারা দেরি করে ফেলছেন। ঠিক আছে? এটা করবেন না, দেরি না করলে আমরা হয়তো আরো 2টা প্রশ্ন করে ফেলতে পারতাম। ঠিক আছে? তো জাস্ট 9:30টায় আমাদের আজকে ফোর্থ সেমিস্টারের ক্লাস থাকার কথা, যেহেতু আজকে বৃহস্পতিবার, কিন্তু ফোর্থ সেমিস্টারের পড়াশোনা আমরা এখনো শুরু করি নাই। এখন আমাদের গত দিনের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অর্থাৎ থার্ড সেমিস্টারের ক্লাস এখন আছে। যদি থার্ড সেমিস্টারের ভাই বোনরা যদি ক্লাস করতে ইচ্ছুক থাকেন, তাহলে ইনশাল্লাহ আমরা 9:30টায় এখনই MIS ক্লাসটা শুরু করব। আর জাস্ট 10টা থেকে আছে হচ্ছে ফার্স্ট সেমিস্টারের ক্লাস। ঠিক আছে? তো এটাই আর কি। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।